আসসালামু আলাইকুম। আলোকবর্তিকা এডুকেশনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মৃদা মেহেদী আজম। আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন। তো এ পর্বে আমরা আশা করছি প্রথম পর্বের ভিডিওটি দেখে আপনি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আপনি এখন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে প্রথমে আপনি এই পেজটি পাবেন। এখানে প্রথমে একটা ডিক্লারেশন দেওয়া আছে এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এটা স্ক্রল ডাউন করে আপনি আই অলরেডি নো এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পর এখন যেহেতু আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন করব, সেক্ষেত্রে আমরা সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে পারি, অথবা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেও অ্যাকাউন্ট ক্রিয়েটের ফর্মটা পাবেন। তো এখানে আপনি লগ ইন করতে পারেন যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, অথবা নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে ক্রিয়েট নাও এই বাটনে যেতে হবে। তো এখানে যাওয়ার পর এখানে আমাদেরকে প্রথমে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো একটা ইমেইল অ্যাড্রেস আমি এখানে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন। তো সেম পাসওয়ার্ড আপনি কনফার্ম করার পর এরপর হচ্ছে আপনাকে এখানে আই রিড অ্যান্ড এগ্রিড এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে চেকমার্ক দিলে আপনার এখানে সেন্ড করার অপশন আসার কথা। আমরা পাসওয়ার্ড এখানে আই থিঙ্ক ভুল হয়েছে, যার কারণে এটা এখনো আসে না। আবার দিই। হ্যাঁ, একই পাসওয়ার্ড আমি যখন দুবার কনফার্ম করেছি, এখন এখানে দেখেন এটা গ্রিন হয়েছে। তো সেন্ড কোড বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা সিকিউরিটি ফিচার আসবে, এটাকে স্লাইড রাইট করে আপনাকে ম্যাচ করে দিতে হবে। এখন আমার ইমেইলে একটা কোড গিয়েছে। তো যে ইমেইলটা ব্যবহার করেছি সেই ইমেইলটা ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি। তো এখানে কোড এসেছে কিনা আমরা দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানে কোডটা চলে এসেছে। তো এখানে যে কোডটা এসেছে, কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে দেব। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করলাম। এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আইডি পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে রাখি পরবর্তী সময় ব্যবহারের জন্য। সো আবার এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমবার যে ডিক্লারেশনটা দেখেছিলাম ফার্স্ট পেজে, সেই ডিক্লারেশনটা আবার এসেছে। এখানে আই অলরেডি নো এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সেম ভাবে আবারও একই পেজ এসেছে। তবে এবার আর এখানে আমার লগ ইন করার অপশন নাই, এখানে মাই অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমি অলরেডি এখানে লগড ইন অবস্থায় আছি। তো এখন আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাকে আবার কনফার্ম করতে বলছে, ভিসা সেন্টার ইউ উইল সাবমিট টু ঢাকা। তো আমাদের বাংলাদেশে একটাই ভিসা সেন্টার, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। তো ঢাকাকে আমরা কনফার্ম করলাম। কনফার্ম করার পর এবার অ্যাপ্লিকেশনের মূল পেজটা ওপেন হবে। এখানে ফাইনালি আরেকবার আমাকে কনফার্ম করতে হবে স্টার্ট ফিলিং দ্য ফর্ম। তার আগে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, আপনি ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারেন। যখন আমরা ফর্ম ফিল আপ শুরু করব, ফর্ম ফিল আপের শুরুতে আমাকে ফটো আপলোড দিয়ে শুরু করতে হবে। তো নিঃসন্দেহে আপনারা আপনাদের যে প্রথম ভিডিওতে বলেছিলাম সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রেখেছেন। এখানে আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার স্বার্থে এখানে আমি ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস একটা ফোল্ডার করে রেখেছি। ডেস্কটপে একটা ফোল্ডার করেছি। তো এখান থেকে আমরা ছবিটা আপলোড করে নিব। তো ছবিটা যখন আপলোড করব, এখানে মাউস পয়েন্টার রেখে এই ছবিটাকে আগে আপনি ছোট করে নেবেন, যতটুকু সম্ভব ছোট করা যায়। ছোট করার পর এখানে যে সার্কেলটা দেখছেন, মিডল সার্কেলটা এই চিবুক বরাবর এইভাবে করে থাকবে।
মিডিলের সার্কেলটার লোয়ার পোর্শনটা এই বরাবর রাখবেন। রাখার পর এবার হচ্ছে আপনি ফিনিশড বাটনে ক্লিক করবেন। তো ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার ছবিটা নিয়ে নেবে। ছবির রেজুলেশন যদি ভালো না হয় সেক্ষেত্রে ছবি নাও নিতে পারে। তো এখানে আমি ছবি আপলোড করেছি। সেকেন্ড কাজ হচ্ছে এখানে আমার পাসপোর্টটা আপলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করি আপলোড করার জন্য। এখানে ফোল্ডারে আমার পাসপোর্ট রাখা আছে। তো এখান থেকে আমার পাসপোর্টটা আপলোড হচ্ছে। দেখেন পাসপোর্ট আপলোড হওয়ার পরে পাসপোর্টের যাবতীয় তথ্যগুলো এখানে এসেছে। আপনি আপনার পাসপোর্টের তথ্যগুলো ঠিক আছে কিনা সেটা এক নজর দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো অর্থাৎ পাসপোর্টে আপনার নাম, যদি অন্য কোনো নাম থাকে সেই নামটা আপনি এখানে ফিল আপ করতে পারেন। আর সেটা না থাকলে এই অংশটা ফিল আপ করতে হবে না। চাইনিজ নাম যদি থাকে, যেটা থাকার সম্ভাবনা খুবই কম যদি শুধুমাত্র প্রথমবারে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন। আর ইতোপূর্বে যদি আপনি চায়নাতে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চাইনিজ নাম থাকতে পারে। থাকলে সেটা এখানে ফিল আপ করবেন, না থাকলে এটা প্রয়োজন নাই। ডেট অফ বার্থ অলরেডি পাসপোর্ট থেকে নিয়ে নিয়েছে। জেন্ডারটাও এখানে সিলেক্টেড হয়ে আছে। এখানে আপনাকে প্লেস অফ বার্থ আপনার পূরণ করতে হবে। তো কান্ট্রিতে এখানে ড্রপ ডাউন আছে, কান্ট্রিতে এখানে দিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে প্রভিন্স দিবেন। তো প্রভিন্স তো আমাদের নাই, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বিভাগীয় শহরটার নাম এখানে লিখতে পারেন। আপনি এখানে সিটি লিখবেন। এখানে আমি আমার সিটিটা লিখলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন। নর্মালি আমরা ধরে নিচ্ছি স্টুডেন্টরা সিঙ্গেল থাকবে। যদি ম্যারিড হয় সেক্ষেত্রে ম্যারিড দিবেন। অ্যাকচুয়ালি আপনার ম্যারিটাল স্ট্যাটাস যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার ন্যাশনালিটি এখানে অলরেডি পাসপোর্ট থেকে নিয়ে নিয়েছে। এখানে আপনি আপনার পাসপোর্টের এখানে আপনি আপনার আইডি নাম্বারটা দিবেন। ঠিক আছে, আপনাদের যাদের ন্যাশনাল আইডি আছে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন। ন্যাশনাল আইডি যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন। এরপর জিজ্ঞাসা করছে ডু ইউ হ্যাভ এনি আদার ন্যাশনালিটি। তো দ্বৈত নাগরিকত্ব যদি থাকে সেটা দিতে হবে ইয়েস, না থাকলে পরে এখানে নো দিতে হবে। এরপর হ্যাভ ইউ এভার এনি হ্যাড আদার ন্যাশনালিটি, অর্থাৎ কখনো আপনি কোনো নাগরিকত্ব গ্রহণ করেছিলেন কিনা, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর পাসপোর্টের ইনফরমেশনে এখানে কয়েকটা আছে, অর্ডিনারি, সার্ভিস, ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, স্পেশাল, আদার। সো স্টুডেন্ট যেহেতু আপনি সেহেতু আপনাকে অবশ্যই অর্ডিনারি পাসপোর্টই আপনার হবে, অন্য পাসপোর্ট হওয়ার সুযোগ নাই। পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট নাম্বার এখানে অলরেডি পাসপোর্ট নাম্বার নিয়ে নিয়েছে। এখানে কান্ট্রি সিলেক্টেড আছে, প্লেস অফ ইস্যু। বাংলাদেশের সমস্ত পাসপোর্ট আপনার ঢাকা থেকে ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি এখানে ঢাকা লিখে দিবেন। পাসপোর্টের এক্সপায়ারি ডেট এখানে দেওয়া আছে। সেই তথ্যগুলো আমরা ফিল আপ করেছি। তথ্যগুলো ফিল আপ করা, যদি আপনি মাঝখানে কনফিউজড থাকেন, কোনো তথ্য যদি আপনার ফিল আপ করতে বাকি থাকে, সেক্ষেত্রে আপনি সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে। আর যেহেতু আমরা সমস্ত তথ্যগুলো ফিল আপ করেছি, আমরা নেক্সট পেজে যাব। সো নেক্সটে যেতে গেলে দেখা যাচ্ছে এখানে আমরা একটা জায়গায় ফিল আপ করি নাই, ডু ইউ হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস ইন এনি আদার কান্ট্রি অর রিজিয়ন, অর্থাৎ অন্য কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্সি আছে কিনা এটা সিলেক্ট করতে হবে। ইয়েস হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। সো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট পেজটা আমাদের চলে এসেছে। এখানে যে ইনফরমেশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে, প্রথমে আছে টাইপ অফ ভিসা। সো আপনি স্টুডেন্ট যেহেতু সেহেতু আপনার ভিসা টাইপ হবে এক্স। স্টুডেন্টের মধ্যে দুই ধরনের এক্স ভিসা আছে। একটা হচ্ছে যদি 6 মাস বা তার কম সময়ের জন্য আপনার স্টাডি ডিউরেশন হয়। অনেক সময় আপনি 1 সেমিস্টারের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারেন বা কোনো শর্ট টার্ম কোর্সে যেতে পারেন, সামার ক্যাম্পে যেতে পারেন। ইন দ্যাট কেস আপনার ভিসা টাইপ সিলেক্ট করতে হবে X2। আর 6 মাসের বেশি অর্থাৎ 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স যদি হয়, ব্যাচেলর হয়, মাস্টার্স হয় বা পিএইচডি হয়, সেক্ষেত্রে আপনার ভিসা টাইপ সিলেক্ট করতে হবে X1। তো এখানে আমি X1 সিলেক্ট করলাম। এরপর আপনাকে দিতে হবে সার্ভিস টাইপ। এখানে দুইটা সার্ভিস টাইপ আছে, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস দিলে সাধারণত 1 থেকে 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা ডেলিভারি দেয়, আর নরমাল হইলে পরে 7 থেকে 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা আপনি পাবেন। তো এখানে সার্ভিস চার্জের ভেরিয়েন্স আছে। নরমালের সার্ভিস চার্জ একরকম, এক্সপ্রেসের সার্ভিস চার্জ একরকম। তো
এটা আপনাকে প্রিফারেন্স হিসেবে সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি এখন এক্সপ্রেস দিলেন, এক্সপ্রেস দিলে আপনাকে এক্সপ্রেসের ফিজ পে করতে হবে, এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে দেরি হয় আপনি টাকা রিফান্ড পাবেন না, আপনাকে এক্সপ্রেসের যে টাকাটা আপনি দিচ্ছেন ওটা নিয়ে আপনাকে সার্ভিসটা নিতে হবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনার হাতে কতদিন সময় আছে। যদি আপনার হাতে 10 দিন বা তার বেশি সময় থাকে তাহলে আপনি নর্মাল দিবেন, আর যদি আপনার তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনি এখানে এক্সপ্রেস সিলেক্ট করবেন। তো আমরা এখানে নর্মাল সিলেক্ট করে এগিয়ে গেলাম। এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ইনফরমেশন আপনাকে পূরণ করতে হবে। ভিসা ভ্যালিডিটি এটা দিতে হবে মান্থে, এখানে আপনি 12 মান্থ দেন, এখানে পাশেরটাই দিতে হবে ডেতে, এখানে আপনি 365 দেন। এরপর এন্ট্রিজ অফ ইউর অ্যাপ্লিকেশন, আপনাকে ফার্স্টে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে, সো আপনি এখানে সিঙ্গেল সিলেক্ট করেন, করার পর এই পেজের ইনফরমেশন পূরণ করা শেষ। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ওয়ার্ক ইনফরমেশন দিতে হচ্ছে। তো প্রথমে আমাকে অকুপেশন সিলেক্ট করতে হবে। এখানে আপনার অকুপেশন নিঃসন্দেহে স্টুডেন্ট হবে, যেহেতু স্টুডেন্ট ভিসায় আপনি আবেদন করছেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন পাস্ট 5 ইয়ার্স, বিগত 5 বছরে যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেটা আপনি ফিল আপ করবেন। যদি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকে তাহলে ডান পাশে নট অ্যাপ্লিকেবল এই বাটনটাতে সিলেক্ট করবেন। দেখেন নট অ্যাপ্লিকেবল দেওয়ার পরে এখানে প্লিজ স্পেসিফাই বলছে, তো এখানে আপনাকে লিখে দিতে হবে অ্যাজ আই এম এ স্টুডেন্ট, that's why I এখানে আমি লিখে দিলাম as I am a student, that's why I did not engage with any job। আপনি যদি মনে করেন আপনার কাছে বেটার কোনো এক্সপ্লেনেশন আছে আপনি সেটা দিতে পারেন। তো এটা এখানে লিখে দেওয়ার পরে এবার আমরা নেক্সট স্টেপে যাই। এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে আমার এডুকেশনাল ইনফরমেশন। তো আমি যদি ব্যাচেলর ডিগ্রির জন্য অ্যাডমিশন নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার হাইয়েস্ট যে ইনস্টিটিউট অর্থাৎ সর্বশেষ যে কলেজ থেকে আমি পাশ করেছি সেখানকার নাম দিতে হবে। আমি জাস্ট এখানে এবিসি ফিল আপ করে যাব, যেহেতু আমি স্পেসিফিকলি তথ্য দিচ্ছি না। তো এবং এখানে আপনার ডিপ্লোমা টাইপটা সিলেক্ট করতে হবে। সো আপনি যদি এইচএসসি বা ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে এই প্রথম অপশনটা সিলেক্ট করবেন, টেকনিক্যাল সেকেন্ডারি স্কুল, হাই স্কুল আর ইকুইভ্যালেন্ট। আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাকে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি পিএইচডির অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট, অথবা প্রযোজ্য ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমরা ধরে নিচ্ছি আমি অ্যাপ্লিকেশন করছি আন্ডার গ্রেডের একজন স্টুডেন্টের জন্য, সেক্ষেত্রে হাই স্কুল ইকুইভ্যালেন্ট এটা আমি সিলেক্ট করলাম এখানে। এরপর হচ্ছে এখানে আপনার মেজরটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে মেজর থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা এইচএসসি বা ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমার মেজরটা লিখবেন, এইচএসসি হলে সেক্ষেত্রে গ্রুপটা লিখবেন, সায়েন্স, আর্টস, কমার্স যেটা আছে সেটা আপনি লিখবেন। তো এটা পূরণ করার পর এরপর আমরা নেক্সট স্টেপে যাব। সো নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যামিলি ইনফরমেশন চাচ্ছে। এখানে ফ্যামিলির হোম অ্যাড্রেস দিতে হবে, আপনার ডিটেল অ্যাড্রেস যেভাবে পাসপোর্ট অ্যাড্রেসটা দেওয়া আছে সেইভাবে করে ফিল আপ করবেন। এখানে ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন যাতে করে কনসুলার থেকে যদি আপনাকে রিচ করতে চাই সেক্ষেত্রে যেন রিচ করতে পারে। ফোন নাম্বার বলতে আমরা টেলিফোন নাম্বার সাধারণত বুঝি, তো আপনার টেলিফোন নাম্বার থাকলে এখানে টেলিফোন নাম্বার দিবেন, পরেরটায় মোবাইল নাম্বার দিবেন। আর টেলিফোন নাম্বার যেহেতু ম্যাক্সিমামেরই আমাদের নাই সেক্ষেত্রে আপনি এখানে আর এখানে একই নাম্বার দিতে পারেন, অথবা এখানে একটা নাম্বার দিতে পারেন ফোন নাম্বারের এখানে, মোবাইল নাম্বারের এখানে আরেকটা মোবাইল নাম্বার দিতে পারেন। এরপর আপনাকে এখানে আপনার অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেইল অ্যাড্রেসটাও দিতে পারেন, অথবা আপনার ফ্যামিলির অন্য কোনো আরেকটা ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার এখানে আপনাকে আপনার ফ্যামিলির আপনার ফাদারের স্পেসিফিকলি আপনার ফাদার্স এর ইনফরমেশন দিতে হবে। এখানে বাবার নাম দিতে হবে,
তারপর হচ্ছে নামটা আপনার দুই ভাগে ভাগ করে দিতে হবে, গিভেন নেম এবং ফ্যামিলি নেম। ফ্যামিলি নেম বলতে বোঝায় নামের শেষের অংশ, আর গিভেন নেম বলতে বোঝায় প্রথম অংশ। এখানে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তো আপনি সার্চ করে বাংলাদেশ সিলেক্ট করেন। আপনার ফাদারের ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করতে হবে, এখানে প্রথমে সাল দিতে হবে, তারপরেরটাতে মাস সিলেক্ট করতে হবে, তারপরেরটাতে ডে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার ফাদার কি চায়নায় আছে কি নাই, তো আমরা ধরে নিচ্ছি নাই, আমরা নো সিলেক্ট করলাম। একইভাবে মায়ের ইনফরমেশন পূরণ করতে হবে, নাম দিতে হবে, এরপর ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, সিমিলার ভাবে এখানে চায়নায় আছে কি না আছে সেটা ঘোষণা দিতে হবে। এরপর হচ্ছে চিলড্রেন। সো যদি সিনিয়র অ্যাপ্লিক্যান্ট হন মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনার বেবি থাকে, আপনি ম্যারিড হন, তাহলে আপনার বেবির ইনফরমেশন দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে ডান পাশে নট অ্যাপ্লিকেবল আছে, এই নট অ্যাপ্লিকেবলটা আমরা ক্লিক করে দিলে এই অপশনটুকু রিমুভ হয়ে যাবে। এরপর যেটা জানতে চাচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস ইন চায়না, অর্থাৎ আপনার কাছের কোনো আত্মীয় যদি চায়নাতে থাকে তাহলে সেটা ডিক্লারেশন দিতে হবে। আমরা ধরে নিলাম আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, সেক্ষেত্রে নো দিলাম। এরপর আমরা পরবর্তী পেজে যাই। এখানে আমাদের জানতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রাভেল ইনফরমেশন সম্পর্কে এখানে তথ্য দিতে হবে, অর্থাৎ কত তারিখে আমি অ্যারাইভাল করব সেটার জন্য। তো অ্যারাইভাল ডেটটা আপনার অ্যাডমিশন নোটিসে একটা ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া আছে, সো রেজিস্ট্রেশনের ডেটের 2-4 দিন আগে আপনি উল্লেখ করে অ্যারাইভালটা দিতে পারেন। তো সেই অনুযায়ী আমরা এখানে একটা ডেট আমরা দিয়ে রাখি। তো যেহেতু 2025 সালে আমরা অ্যাপ্লাই করতেছি, এখানে 2025 সালের সালটা দিলাম, মাসটা এখানে অগস্ট দিলাম, অগস্টের শেষের দিকের একটা দিক, সাধারণত অগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের রেজিস্ট্রেশন ডেটগুলো থাকে, আমি এখানে অগস্টের 25 তারিখটাকে নিলাম। অ্যারাইভাল, ট্রেন, শিপ অর ফ্লাইট নাম্বার, সো এটা ম্যান্ডেটরি না, আপনি যদি অলরেডি টিকিট বুক করে থাকেন সেক্ষেত্রে এখানে ফ্লাইট নাম্বার দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো সিটি অফ ডেস্টিনেশন, এখানে আমি একটা অ্যাডমিশন নোটিস নিয়েছি জিয়াশিং ইউনিভার্সিটির, সো আমি এখানে সিটি অফ ডেস্টিনেশনটাকে এখানে জিয়াশিং সিলেক্ট করলাম ড্রপ ডাউন থেকে। ডিস্ট্রিক্ট জানতে চাচ্ছে, তো এটা আমি প্রিপারেশনের যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনার ইউনিভার্সিটির ডিটেইল অ্যাড্রেসটা আপনার লাগবে। তো এখানে আপনার ইউনিভার্সিটি কোন ডিস্ট্রিক্টে সেটা আপনাকে যদি ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিসে যেটা দেওয়া থাকে সেখান থেকে খুঁজে না পান, তাহলে এটা গুগল করে বা পরিচিত কারো কাছ থেকে এটা জেনে নেবেন, বা ইউনিভার্সিটি থেকে জেনে নিতে পারেন। তো জিয়াশিং ইউনিভার্সিটি, এটা ডিস্ট্রিক্টটা হচ্ছে নানহু শু। সিটি টু স্টে, সিটি টু স্টেটাও আপনি হচ্ছে এখানে জিয়াশিং দিবেন, আপনার যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন ওই ইউনিভার্সিটি যে সিটিতে সেই সিটিটা দিবেন। এখানেও আবার আমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সো আপনার ইউনিভার্সিটির যে সিটি সেই সিটির ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস টু স্টে, এখানে আপনি আপনার ইউনিভার্সিটির ডিটেল অ্যাড্রেসটা দিবেন। এরপর হচ্ছে ডেট অফ অ্যারাইভাল, এখানে আবার আমাদেরকে দিতে হচ্ছে, এখানে আমরা প্রথমে সাল দিলাম, এরপরে হচ্ছে মান্থটা সিলেক্ট করব অগাস্ট, এবং অগাস্টের দেখেন প্রথমবার আমি 25 তারিখ সিলেক্ট করেছিলাম, এখানে আমার সেই তারিখটাই আমার আসছে, সো 25-এর আগের ডেটার এখানে শো করছে না। এরপর হচ্ছে ডেট অফ ডিপারচার, সো ডেট অফ ডিপারচারে আমরা একইভাবে দিব, কারণ এখানে যেহেতু সেম ডে ফ্লাইট আমাদের থাকে, সাধারণত ফ্লাইটের অ্যারাইভাল আর ডিপারচারের ডেটে ভেরিয়েন্স হয় না, সো আমরা এখানে সেম ডেটই দিব, অর্থাৎ ডিপারচারটা 25 তারিখে আমি দিলাম, আপনি অ্যারাইভাল এখানে চাইলে 26 তারিখ দিতে পারেন, ইটস বেটার সেম ডে দেওয়া, এখানে অন্য দিন দেওয়ার দরকার নাই।
এখানে আবার আপনার দিতে হচ্ছে ডেট অফ ডিপারচার, কারণ দুইটা ডিপারচার দেওয়ার একটা কারণ হচ্ছে আপনার ট্রানজিটে এখানে মাঝখানে ট্রানজিট থাকে। সো একটা হচ্ছে ডিপারচার আপনার হোম কান্ট্রি থেকে ডিপারচার, আর আরেকটা হচ্ছে আপনার ট্রানজিট থেকে ডিপারচার। এখানে ফ্লাইট নাম্বারটা নট ম্যান্ডেটরি। সিটি অফ ডিপারচার এখানে দেখেন আপনার যে কোনো চাইনিজ একটা সিটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে কুনমিং সিলেক্ট করলাম। কুনমিং সিলেক্ট করার পরে এখান থেকে কুনমিং এয়ারপোর্ট যে ইয়াটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনার অন্য যদি আপনি গুয়াংজু অথবা বেজিং যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে সেইখানকার অ্যাড্রেস অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। এর পরের অংশটা এতে আমরা আছি, এখানে আপনার জানতে চাচ্ছি ইনভাইটিং পারসন অর অর্গানাইজেশন ইন চায়না। তো এখানে আপনি ইনভাইটিং পারসনের নেমে এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, যেহেতু ইউনিভার্সিটি আপনার জেডব্লিউ ইস্যু করিয়েছে। সো এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম দিবেন। আমি যেহেতু একটা ইউনিভার্সিটিকে স্যাম্পল হিসেবে নিয়েছি, সো সেই ইউনিভার্সিটিটার নাম আমি এখানে টাইপ করলাম, জিয়াসিং ইউনিভার্সিটি। এরপর হচ্ছে কন্টাক্ট পারসন। কন্টাক্ট পারসনের হচ্ছে যে ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসের একজন টিচারের নাম আপনি দিবেন। অ্যাডমিশন নোটিশে লেখা থাকতে পারে অথবা আপনি জেনে নেবেন। এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আপনার অ্যাডমিশন নোটিশে মোস্ট প্রবাবলি লেখা থাকবে, অথবা আপনি কালেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিবেন, যেটা আপনার ইউনিভার্সিটির ইমেইল অ্যাড্রেস। অর্থাৎ এখানে আপনার ইউনিভার্সিটির ইয়াটা দিতে হচ্ছে। এখানে প্রভিন্স দিতে হবে, প্রভিন্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ইউনিভার্সিটি যে প্রভিন্সে, জিয়াসিং ইউনিভার্সিটি জেজিয়াং প্রভিন্সে, সেটা আমি দিলাম। সিটি দিতে হবে, সিটিটা হচ্ছে জিয়াসিং। আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে নানহুসু। এরপর হচ্ছে এখানে পোস্ট কোড দিতে হবে। সো আপনি পোস্ট কোডটা দেখে নেবেন, দেখে নিয়ে এক্সাক্ট পোস্ট কোডটা সিলেক্ট করবেন। এরপর এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার ফ্যামিলির মেম্বারের নাম্বার দিবেন, আপনার বাবা বা মা, আপনি কারো একজনের ইনফরমেশন এখানে দিতে পারেন। একইভাবে এখানে আপনার তার সাথে রিলেশনশিপ দিতে হবে। এমার্জেন্সি কন্ট্যাক্টের যদি বাবা হয় তাহলে বাবা লিখবেন, মা হলে মা লিখবেন, অন্য যেটা হলে প্রযোজ্য ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। এখানে তার ফোন নাম্বার দিতে হবে, ইমেইল আইডি দিতে হবে। এরপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্পন্সর কে হবে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। ফিনান্সিয়াল স্পন্সর আপনি যদি নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেলফ সিলেক্ট করবেন। আপনার যদি অন্য কেউ স্পন্সর করে থাকে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন। অর্থাৎ আদার সিলেক্ট করার পরে যার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনি সাবমিট করছেন তার নাম লিখবেন, তার টেলিফোন নাম্বার লিখবেন, এরপর হচ্ছে তার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এই ইনফরমেশনটা পূরণ করার পর এরপর হচ্ছে আপনাকে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে, পারসন শেয়ারিং দ্য সেম পাসপোর্ট উইথ ইউ। সাধারণত এটা আমাদের পাসপোর্ট অন্য কেউ থাকে না, তো সেক্ষেত্রে আপনি এখানে নো দিবেন। দেওয়ার পর আমাদের এই ফর্মটা পূরণ করা হয়েছে, এই পেজটা আমরা নেক্সট পেজে যাব। তো নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা সেই সম্পর্কে এখানে তথ্য দিতে বলা হচ্ছে। আপনি যদি কখনো চায়না যেয়ে না থাকেন তাহলে নো দিবেন, আর যদি আপনি ইতিপূর্বে চায়না যেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। তো আমরা ধরে নিচ্ছি আপনি ইতিপূর্বে চায়না যান নাই, নো দিলাম। প্রিভিয়াস চাইনিজ ভিসা যদি থাকে তাহলে সেটা ইয়েস দিতে হবে, এবং ইয়েস দিলে এখানে আপনার প্রিভিয়াস যে ভিসা আছে সেই ভিসার ইনফরমেশন গুলো এখানে চাচ্ছে, তো সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে নো দিয়ে যাই। এরপর যেটা আছে, ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড ভিসাস ইস্যুড বাই আদার কান্ট্রিজ। আপনার যদি অন্য দেশের কোনো ভিসা পাসপোর্টে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, এবং এখানে আপনার তার জন্য যে ভিসা আছে সেটার তথ্য এখানে দিতে হবে। আর যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনি নো দিবেন। পরবর্তী 7.4 এ যেটা চাচ্ছে, কান্ট্রিজ ইউ হ্যাভ ভিজিটেড ইন পাস্ট 12 মান্থস। বিগত 12 মাসে যদি আপনি কোনো
দেশ ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং সেই দেশের তথ্যটা এখানে লিখে দিবেন। আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন। তো এরপর আমরা পরের পেজে যাই। এখানে 8 নাম্বারে যেটা চাচ্ছে সেটা হচ্ছে আদার ইনফরমেশন। এখানে অনেকগুলো ডিক্লারেশন আছে, আমরা একটু দেখে নিব। হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ চাইনিজ ভিসা অর ডিনাইড এন্ট্রি ইনটু চায়না? আপনার যদি কখনো রিফিউজাল না থাকে নো দিবেন। হ্যাজ ইউর চাইনিজ ভিসা এভার বিন ক্যান্সেলড? কখনো যদি ভিসা ক্যান্সেলেশন থাকে, যারা ফ্রেশ তাদের জন্য এগুলোর আসলে ম্যাক্সিমামই নো হবে। আর যাদের ইতিপূর্বে ট্রাভেল হিস্ট্রি আছে চায়নাতে, যারা এর আগে ছিলেন তাদের ক্ষেত্রে এটা একটু দেখে শুনে দিবেন। তো এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ছিল কিনা সেটা দিবেন, ডিক্লারেশন দিবেন। এরপর হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা চায়নাতে, সেখানে ডিক্লারেশন দিবেন। তো যারা চায়নাতে ছিলেন না তারা এখানে সবগুলাই আসলে নো দিবেন। 8.6টা একটু দেখবেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড কান্ট্রিজ অর রিজিয়ন ইন পাস্ট 30 days ওয়ার দেয়ার ইজ এ এপিডেমিক? অর্থাৎ মহামারী হয়েছে এরকম কোন দেশে আপনি বিগত 30 দিনে ভিজিট করেছেন কিনা সেটা ডিক্লারেশন। এরপরেরটা হচ্ছে আপনি কোনো বায়োলজিক্যাল বা কেমিক্যাল ফিল্ডসে কাজ করেন কিনা। এরপরেরটা যেটা আছে আপনি মিলিটারি পারসন কিনা। এরপরেরটা যেটা আছে আপনি কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য কিনা। এরপরে যেটা আছে আপনি কোনো সোশ্যাল বা চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করেন কিনা। তো যেহেতু আপনি স্টুডেন্ট ভিসা আবেদন করতেছেন, এগুলোর কোনো কিছুই আপনার ইয়েস হওয়ার কথা না। এবং আপনি যদি প্রথমবার ভিসার আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই সবগুলা ডিক্লারেশনই আসলে নো হবে। সো এখানে আমরা সবগুলাতে নো দিয়ে আমরা পরের ধাপে যাই। তো এখানে আমাকে ফাইনাল ডিক্লারেশন দিতে হবে 9 নম্বরে। এখানে আমি ফর্মটা পূরণ করেছি নিজের জন্য, যেহেতু এটা এজেন্সি না, আমি নিজের জন্য পূরণ করেছি। এখানে আমার ডিফল্ট ক্লিক করা আছে, এখানে আমি চেক মার্ক দিব আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি উইথ দ্য অ্যাবাভ। সো এখানে আমি চেক মার্ক দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথম যে আপলোডের অপশনটা আছে এখানে আপনার কিছুই আপলোড করতে হবে না। আপনি দ্বিতীয় অংশে যান। দ্বিতীয় অংশে এখানে আপনাকে আপলোড করতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং 3টা আছে দেখেন ব্যাংক স্টেটমেন্টের, অর্থাৎ 3টা পেপার এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্টে অনেকগুলো পেজেস থাকে, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন, এখানে আপনাকে জেপিজি ফরম্যাটের ফাইল আপ করতে হবে ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করার পর। তারপর এখানে আপনাকে অ্যাডমিশন লেটার দিতে হবে এবং এখানে জেডব্লিউ দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো আপনি কিভাবে আপলোড করবেন, কিভাবে ডকুমেন্ট কনভার্ট করবেন এবং এই রিলেটেড কি কি সতর্কতা আপনাকে মেনটেন করতে হবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি এখন আপনি নিজেই আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন সেই সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ নতুন ভিডিও আমরা বানাবো অথবা কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে দিব। আর আমাদের ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।